আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা শুরু ব্রিটিশ রাজনৈতিক দলগুলোর। লিবারেল ডেমোক্রেট চাচ্ছে স্বাস্থ্য খাতের সংস্কার, লেবার দল বাড়াবে চাইল্ড কেয়ার খাতের বরাদ্দ। যুক্তরাজ্যের এবারের নির্বাচনে গুরুত্ব পাচ্ছে হাউজিং ইস্যু, বাড়ি কেনায় সহায়ক প্রতিশ্রুতি দেয়া দলকে ক্ষমতায় চায় ব্রিটিশরা। এবং 18,500 গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমি সহ ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত সুবিধাভোগী মানুষ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেট লিবডেম। এতে প্রাধান্য পেয়েছে এনএইচএস এবং কেয়ার খাত। তারা সরকারে গেলে এ খাতে আরও 8 বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে বলে জানিয়েছে। ম্যানিফেস্টো ঘোষণার সময় দলটির নেতা অ্যাড ডেভি নিজের প্রতিবন্ধী ছেলেকে দেখাশোনা করার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ট্যাক্স থেকে অর্থ সংস্থান করা হবে এনএইচএস এবং কেয়ার খাতের সেবা উন্নয়নের জন্য। এছাড়াও 1 সপ্তাহের মধ্যে একজন রোগী যাতে জিপির সাথে দেখা করতে পারে এবং বয়স্ক প্রতিবন্ধীরা যাতে বাড়িতে বসেই কেয়ার সেবা পায় সেই ব্যবস্থা করা হবে বলেও জানান অ্যাড ডেভি। After years of conservative chaos and neglect, the scale of the challenge is enormous. So our manifesto doesn't shy away from that. We are putting forward a bold, ambitious and fully costed plan to tackle the health and care crisis from top to bottom. This is a manifesto to save the NHS. You can make a huge difference for your community, electing a local champion who's going to campaign for your community. What I'm so proud of in this manifesto, I think it's already influencing the debate in this election campaign. Seeing life through the eyes of my son, could not be more passionate and determined to sort out caring in this country. অন্যদিকে লেবার নেতা স্যার কিয়ার স্টারমার বলছেন, তার দল ক্ষমতায় গেলে চাইল্ড কেয়ার খাতে বরাদ্দ বাড়াবেন, তৈরি করবেন চাইল্ড কেয়ার প্লেস, নিয়োগ করবেন 3,000-এর বেশি নার্স। এ সময় স্টারমার বলেন, যেসব স্কুলে খালি কক্ষ রয়েছে সেগুলোকে নার্সারি স্কুলের আওতায় আনা হবে। সেই সাথে প্রতিটি নতুন ক্লাসরুমের জন্য 40,000 পাউন্ড করে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি। As any parent with young children will tell you, childcare and nursery places are really essential. They're so good for children in their development and making sure that when they arrive at primary school they've got the skills that they need. Really good for parents and carers because they can get back into the labour market, so very good also for the economy. And our scheme is fully funded, fully costed, but also fully planned, so it'll be wrapped around primary school. এদিকে ডি-ডের অনুষ্ঠান থেকে আগে বের হয়ে আসার জন্য আবারও ক্ষমা চাইলেন কনজারভেটিভ নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে এই ভুলের জন্য তিনি পদত্যাগ করবেন না বলেও জানালেন। সোমবার ওয়েস্ট সাসেক্সকে নির্বাচনী প্রচারণাকালে তিনি একথা বলেন, নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। এ সময় তিনি জানান, ব্রিটেন সব সংকট কাটিয়ে উঠতে শুরু করেছে। I just hope that veterans and others can find it in their hearts to forgive me for that and also consider my record when it comes to supporting our armed forces. No, of course not. I'm energized about the vision that we're putting forward for the country. Right, this campaign is only not even halfway through yet. So the choice for everybody, there's only going to be one of two people who's Prime Minister, Keir Starmer or myself. A vote for anyone who's not a Conservative candidate is just make it more likely that Keir Starmer is that person. ব্রিটেনে এবারের নির্বাচনে অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুর সাথে বেশি প্রাধান্য পাচ্ছে হাউজিং। যদিও বাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় অনেকেই নিজে বাড়ি কিনতে চান, তবে অতিরিক্ত জামানত এবং মর্গেজ সুদের হার বেশি হওয়ায় তাদের স্বপ্নই থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে তাদের দাবি, বাড়ি কেনার ক্ষেত্রে নতুন সরকারকে সহায়তা করতে হবে। তাই যে দল এ বিষয়ে প্রতিশ্রুতি দেবে সেই দলকেই তারা সরকারে দেখতে চায়। বিস্তারিত অনুপ নাসিরের ডেস্ক রিপোর্টে। পিটার একজন পেইন্টার, অন্যের বাড়ি রং করে, কিন্তু নেই নিজের বাড়ি। এখন পিটার এবং তার স্ত্রী রেবেকা চান নিজেদের একটা বাড়ি। It's quite depressing that you can go out and earn a decent wage but not be able to afford
to buy a property because your money is going towards the rent. দুজনের বয়স এখন 40-এর কোটায়। এই বাড়ি ভাড়া করেছিলেন 3 বছর আগে। It's his personality that kind He of said jumped something like, out. if you want a lifetime of disappointment. So I thought, I'm not going to lie and say I'm great. I just thought, if you want disappointment, I'm your man. পিটার এবং রেবেকা দুজনেই বছরে আয় করেন 30,000 পাউন্ড করে। 3 বছর আগে এই বাড়ি ভাড়া করেছিলেন মাসে 950 পাউন্ডে, কিন্তু গত 18 মাসে বাড়ি ভাড়া বেড়েছে 2 দফায়। I mean, we're not struggling, but at the same time, the rents will keep going up, and we know that every time the rent goes up, it means there's less and less in our pocket to put away to save. তারা বললেন বাড়ি ভাড়া দিয়েই সব টাকা শেষ হয়ে যায়, তাই বাড়ি কেনার টাকা জমানোর কোনো সুযোগই থাকে না। Well, at this rate, to get £12,000, it'll take us 5 years. If we put £100 a month away each, over 5 years, that's £12,000. পিটার এবং রেবেকা জানান তারা এবার সেই দলকেই ক্ষমতায় দেখতে চায় যারা তাদের মতো বাড়ি ক্রেতাদের সহায়তা করবে। এছাড়াও জানালেন সব খরচের সাথে বেড়েছে নিত্যদিনের বাজার খরচও। I think our shopping bill's gone up. What would you say about an extra £20-30 a week? বললেন বাড়ি কিনতে হলে যেন বড় অঙ্কের ডিপোজিট দিতে না হয়, সেই প্রতিশ্রুতিও তারা সরকারের কাছ থেকে পেতে চান। Be such a help, and it would also be a big persuasion into who to vote for. আর তা না হলে তাদের বাড়ি কেনার স্বপ্ন দেখা ছেড়ে দিতে হবে বলেও মন্তব্য করলেন এ দম্পতি। I don't want to give up. I really don't, because I really would love to have something of our own. অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। সরকারের আবাসন কর্মসূচির আওতায় সারা দেশে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে বাড়ি হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট, কক্সবাজার এবং ভোলার সুবিধাভোগীদের কাছে জমিসহ বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। সারা দেশে 18,566টি বাড়ি হস্তান্তরের মধ্য দিয়ে আজ ভূমি ও গৃহহীন মুক্ত হল 58টি জেলা ও 464টি উপজেলা। এ সময় প্রধানমন্ত্রী জানান এই ঘর পেয়ে বদলে গেছে ভূমিহীন মানুষের জীবনযাত্রা। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। জেলার কালীগঞ্জ উপজেলা সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের জমির মালিকানা দলিল সহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, কক্সবাজারের ঈদগাহ উপজেলা এবং ভোলার চরফ্যাশন উপজেলার সঙ্গে যুক্ত হয়ে সারা দেশে গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে আরও 18,566টি বাড়ি হস্তান্তর করেন তিনি। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে মোট 58টি জেলা ও 464টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করে সরকার। এখানে আমরা 70টি উপজেলা। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় ভূমিহীনদের উন্নয়নে তার সরকারের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন থাকবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই স্বাধীনতা দিয়ে গেছেন, তা সেই স্বপ্ন বাস্তবায়ন করা এটাই আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। আর সে কারণেই আজকে আমাদের এই প্রচেষ্টা। প্রধানমন্ত্রী বলেন, সরকার ভূমিহীনদের জন্য জমিসহ বাড়ির ব্যবস্থা করে শুধু তাদের মাথা গোজার ঠাঁই দেয়নি, তাদের জীবনমানে এসেছে আমূল পরিবর্তন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিহীন গৃহহীন মানুষকে আমরা এই ঘর করে দিয়েছি, যার ফলে তাদের জীবনটা বদলে গেছে। আর আজকে যেগুলি অবশিষ্ট তাদের জন্য করে দিচ্ছি, এবং আগামীতে আমরা আরও দেখব। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি, প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি। আর এখন এই ঘরবাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব। এছাড়া জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করে গড়ে তুলতে আবারও প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। এদেশের ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। এদিকে এদেশে কেউ ভূমি গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকারের ধারাবাহিকতায় পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগীরা। সামাজিক মর্যাদা পেয়ে এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুনকে সাথে নিয়ে আরিফুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা।
ভোলার চরফ্যাশনের নূর নবী জেলের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পৈতৃক কোনো বসতবাড়ি না থাকায় কখনো অন্যের জায়গায় কখনো ভাসমান বসবাস করতেন। চর কচ্ছপী আশ্রয়ণ প্রকল্পে মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পেয়েছেন তিনি। সরকারের দেয়া এই সুবিধা পেয়ে তার মুখে এখন স্বস্তির হাসি। নূর নবীর মতো অন্যের বাড়িতে কাজ করা রুবিনা স্বামী শ্বশুরের কোনো জায়গা না থাকায় মানবেতর জীবনযাপন করতেন। তিনিও পেয়েছেন প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর। অনেক খুশি যাতে প্রধানমন্ত্রী আমাকে এভাবে রাখছে, আরো ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের জন্য আরো কিছু করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিয়েছে, সেই ঘরে থাকতেছি। ঈদের আগে আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় ধাপে পঞ্চম পর্যায়ে চরফ্যাশন এলাকায় এবার জমিসহ ঘর পাচ্ছেন 1160টি ভূমিহীন গৃহহীন পরিবার। ঘর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগীরা। নিজের ঘরে ঈদ করবেন এ এক অন্যরকম অনুভূতি বলে জানায় তারা। টোকে টোকে আসিলাম, ওর কাছে আসিলাম মানুষের বাসা বাসায়, তো থাকতে দেয় না। পরে দেখি যে ঘর পাইতেছি, পরে আমরা নাম দিছি ঘর পাওয়ানোর জন্য। নাম দিছি মতন দিয়ে আল্লাহ আশা পূর্ণ করছে। টিনের ঘর আসিল, ভাঙ্গা সুরিয়া যা গেছে গেছে, আবার ঘর করিয়া দিছে। তারপরে আমরা খুব খুশি হইলাম। ভোলা চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর এই প্রকল্পের বাস্তবায়ন ও সুবিধাভোগীরা যাতে সব ধরনের সুযোগ সুবিধা পায় সেভাবে কাজ করা হচ্ছে। এই উপকারভোগীদেরকে যে কোনোভাবে আমরা সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে সাহায্য করব এবং তারা যেন মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রত্যয় যে এই উপকারভোগীরা সকল ধরনের সুযোগ সুবিধা পাবে এবং তারা জীবন মান উন্নত করতে পারবে, সেই চেষ্টায় আমরা অব্যাহত আছি। ভোলা 4 আসনের সংসদ সদস্য বলেন, গত 16 বছরে চরফ্যাশনের সার্বিক উন্নয়নে নদী ভাঙন কবলিত মানুষের জীবনমানের পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলায় আমরা চরফ্যাশনকে আমরা বাস্তবায়ন করেছি, রূপান্তর করেছি এবং এত সুন্দর আভ্যন্তরিক নেটওয়ার্ক যোগাযোগ, সেটি আমি মনে করি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটি মানে উপজেলা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাজধানীতে জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা। এবার শতাধিক স্টলে দেশি বিদেশি প্রায় 1000 প্রজাতির ফলদ, বনজ ও শোভাবর্ধক গাছ সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ফুল, ফল আর এ সকল বাহারি বৃক্ষের টানে প্রতিদিনই মেলায় ভিড় করছেন বৃক্ষপ্রেমীরা। তাই পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর পরামর্শ আয়োজকদের। বিস্তারিত প্রান্ত পারভেজের প্রতিবেদনে ছবি তুলেছেন হৃদয় হাসান। প্রতি বছর পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে মাসব্যাপী শুরু হয় জাতীয় বৃক্ষ মেলা। এবছরও তার ব্যতিক্রম নয়। এবার 5 জুন থেকে রাজধানীর আগারগাঁও পুরনো বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে এই মেলা। মেলায় প্রবেশ করলেই চোখ জড়িয়ে যায়। এখানে দেশি বিদেশি নানান প্রজাতির ফল ফুল ভর্তি গাছ দেখে স্টলগুলোর সামনে অবাক দৃষ্টিতে দাঁড়াচ্ছেন বিভিন্ন বয়সী বৃক্ষপ্রেমীরা। মেলা ঘুরে জানান তাদের অনুভূতির কথা। খুবই ভালো লাগে, গাছ নাড়লে ভালো লাগে, গাছের দিকে তাকাতে ভালো লাগে। এখানে এসে অনেক ধরনের অর্কিডের সাথে আমার পরিচয় হয়েছে। এটা 6 মাসে একবার হলে সুবিধাজনক। তবে অন্যান্য বছরের তুলনায় এবার গাছের দাম কিছুটা বেশি হাঁকাচ্ছেন দাবি ক্রেতাদের। আমি 2-4টা ঘুরলাম, তাতে দেখলাম যে আমাদের নর্মাল নার্সারি যে এলাকায় আছে, বিভিন্ন জায়গায় আছে, তাদের থেকে এখানে দাম বেশি। এখন এত যদি গাছের দাম হয় তাহলে সবার ইচ্ছে থাকলেও সবাই তার আর্থিক অবস্থার বিবেচনায় সে হয়তো ছাদ বাগানটা করতে ওভাবে উৎসাহী হবে না। বিক্রেতারা বলছেন এবছর মেলায় তেমন ক্রেতা নেই, তাই হতাশায় পড়েছেন তারা। তবে দাম বেশির ব্যাপারে ব্যবসায়ীরা জানালেন ভিন্ন কথা। আগে আমাদের যেরকম সেল হইতো এরকম তো এখন হচ্ছে না, একবার এই বেচাকিনি মানে বন্ধই। অন্য জায়গাতে গাছ কিনতে গেলে দাম বাড়তি, আবার নিজেরা প্রোডাকশন করতে গেলেও খরচ বাড়ে। এবারের গরম থেকে শিক্ষা নিয়ে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে জানান বন কর্মকর্তারা। অনেক আগে থেকেই আমাদের আসলে গাছ লাগানোর ব্যাপারে সচেতন হওয়া উচিত ছিল, আরও আগে থেকে। তো এখনো সময় আছে, এখনো যদি আমরা যার যার অবস্থান থেকে সচেতন হয়ে গাছ লাগাই তাহলে হয়তো বা আমরা একটা ভালো পরিস্থিতি তৈরি করতে পারবো। মেলায় দেশি বিদেশি নানান প্রজাতির আম, ঔষধি ও সৌদিয়ান খেজুরের গাছ পাওয়া যাচ্ছে। এবারের বৃক্ষ মেলা শুধুমাত্র ঈদের দিন বাদ দিয়ে 13 জুলাই পর্যন্ত চলবে বলেও জানান আয়োজক কমিটি। এই বৃক্ষ মেলার মাধ্যমে রাজধানীতে বসবাসরত বিভিন্ন বয়সী মানুষ নানা প্রজাতির গাছের সাথে পরিচিত হচ্ছেন। এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। শুধু বছরে একবার নয়, মাঝে মধ্যেই এমন আয়োজনের প্রত্যাশাও করেন নগরবাসী। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা। বাংলা টিভি ইউরোপ নিউজে নিচ্ছি বিরতি। ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে। গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ। বাইডেনের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি।
টিভি ইউরোপ নিউজে স্বাগত আরও একবার। ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটি ইউকের উপদেষ্টা সোহেল মিয়া এবং সিরাজুল ইসলামকে সংগঠনটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোহেল মিয়া বিশ্বনাথ আশুগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি এবং সিরাজুল ইসলাম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ইসি মেম্বার নির্বাচিত হওয়ায় এই সংবর্ধনা দেওয়া হয়। সহকর্মী মুশাহিদ আলী জানান, সংগঠনের প্রেসিডেন্ট শাহ তাজুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। সেক্রেটারি আবুল কালাম শাহ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কামরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর মন্তাজ আলী আজাদ, হাজী তৈয়ব আলী, মুদরিস আলী, তজমুল আলী, শাহনুর আলী, হাবিবুর রহমান, কায়ুম, মইনুল ইসলাম হীরা ও দুলাল মিয়া সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, সোহেল মিয়া ও সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে সহায়তা করছেন এই দুই প্রবাসী নেতা। বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের বুস্ট কালচারাল সেন্টারে উদযাপিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা। দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয় বুদ্ধ স্নানের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় 28 বুদ্ধ পূজা, সংঘদান ও অষ্টপরিষ্কার দান। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, প্রথম পর্বে পঞ্চশীল প্রার্থনা করেন অভি বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর নাকসেন ভিক্ষু। এতে প্রধান অতিথি ছিলেন কানাডা থেকে আগত ইন্টারন্যাশনাল স্পিকার অন মাইন্ডফুলনেস ও ফাউন্ডার অফ কানাডিয়ান মাইন্ডফুল ডক্টর ভান্তে স্বর্ণাল। দ্বিতীয় পর্ব শুরু হয় মঙ্গলাচরণের মাধ্যমে। মঙ্গলাচরণ করেন নির্ঝর বড়ুয়া কাব্য। পঞ্চশীল প্রার্থনা করেন সহসভাপতি বাবু উদয়ন বড়ুয়া। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন লাবণী বড়ুয়া, মুন্নি বড়ুয়া, নন্দিতা বড়ুয়া, সুতপা ও সমঞ্জয় বড়ুয়া। তবলায় সহযোগিতা করেন পিয়াস বড়ুয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন উদযাপনী কমিটির আহ্বায়ক অভি বড়ুয়া, দীপক বড়ুয়া এবং সংগঠনের সভাপতি বাবু সুজন বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাডা থেকে আগত অপরূপ বড়ুয়া ও বাংলাদেশ থেকে আগত বিদ্যুৎ বড়ুয়া। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। এতে 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। তবে ভোট দেয়া থেকে বিরত ছিল রাশিয়া। গত 31 মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এ প্রস্তাব দেন বাইডেন। সোমবার প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। তবে এমন সময় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলো যখন ইসরায়েলের নির্বিচার হামলায় সেখানে 37,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার অর্ধেক ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। যুদ্ধবিরতির এই প্রস্তাবকে নতুন সুযোগ বলেও অভিহিত করেছেন তিনি। শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা শুরু। ব্রিটিশ রাজনৈতিক দলগুলোর লিবারেল ডেমোক্রেট চাচ্ছে স্বাস্থ্য খাতের সংস্কার। লেবার দল বাড়াবে চাইল্ড কেয়ার খাতের বরাদ্দ। যুক্তরাজ্যের এবারের নির্বাচনে গুরুত্ব পাচ্ছে হাউজিং ইস্যু। বাড়ি কেনায় সহায়ক প্রতিশ্রুতি দেয়া দলকে ক্ষমতায় চায় ব্রিটিশরা। 18,500 গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমি সহ ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী। উচ্ছ্বসিত সুবিধাভোগী মানুষ। এবং গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ। বাইডেনের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।